হ্যালো স্টুডেন্টস, তোমরা সব কেমন আছো? পুজো কেমন কাটলো? আশা করি তোমাদের পুজো খুব আনন্দের সঙ্গেই কেটেছে। ঠিক আছে, বছরের পুজো খুব ভালোভাবে কাটিয়েছো, ভালো করেছো। তো এই পড়াশোনাটা আবার আমরা তারপর থেকে শুরু করি। আমরা এর আগে বলেছিলাম পিরিয়ডিক প্রপার্টিজ #4, তাতে ছিল ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। আজকে আমরা পড়ব আয়নায়ন বিভব বা আয়নাইজেশন এনার্জি পিরিয়ডিক প্রপার্টিসের মধ্যে #5। তো এসো আমরা শুরু করি আয়নায়ন বিভব। তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, খুব কনসেপচুয়াল ক্লাস, খুব ক্লিয়ার ধারণা নাও। এখান থেকেও প্রত্যেক বছরই প্রায় কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলোকে অ্যান্সার করতে গেলে খুব ভালো ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো আজকের ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত করো, তোমাদের খুব পরিষ্কার ধারণা হয়ে যাবে। আর আমার মনে হয় না কোনো কোশ্চেন এখান থেকে তোমাদের আর আটকাবে। আজকের সিলেবাস হচ্ছে আয়নায়ন বিভব কী সে সম্পর্কে একটু ব্যাখ্যা, কনসেপচুয়াল ব্যাখ্যা। তারপরে পড়ব যে আয়নায়ন বিভবের একক কী। তারপরে পড়ব যে আয়নায়ন বিভব কোন কোন ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। আর লাস্ট পড়ব যে পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর আয়নায়ন বিভব মৌলগুলোর মধ্যে কিভাবে পরিবর্তিত হয়। তো আমরা শুরু করি। দেখো, প্রথম হচ্ছে আয়নায়ন বিভব। আয়নায়ন বিভব কাকে বলে? মেইন যে কথাটা লিখতেই হবে সংজ্ঞায়, সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে যে কোনো গ্যাসীয় পরমাণু ভূমিস্তরে থাকাকালীন, আমি এই কথাটা খালি লিখে দিচ্ছি, ভূমিস্তরে থাকাকালীন কোনো গ্যাসীয় পরমাণুর, এই কথাটা কিন্তু তোমাদের সংজ্ঞাতে অবশ্যই লিখতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। তো এবার সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি। দেখো, ভূমিস্তরে থাকাকালীন কোনো গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ স্তর থেকে একটা ইলেকট্রন টেনে বার করে তাকে একক ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগবে সেটা হচ্ছে ওই মৌলের পরমাণুর আয়নাইজেশন এনার্জি বা আয়নায়ন বিভব। তাহলে কি হলো যে এই হচ্ছে নিউক্লিয়াস, এটা ধরো তার সেল, এখানে ইলেকট্রন আছে 8টা। আমি আর একটা সেল আঁকলাম, এখানেও কিছু ইলেকট্রন আছে। এই যে সব থেকে বাইরের কক্ষে ইলেকট্রনটাকে টেনে বার করতে, কোথায় বার করতে? প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু আমার নিউক্লিয়াসের সঙ্গে আকর্ষণ বলে আবদ্ধ আছে। এই নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে নিয়ে যেতে আমাকে যে বল প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। যে ন্যূনতম বল সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। আমি আয়নাইজেশন এনার্জি বা আয়নন বিভবকে আইই হিসেবে প্রকাশ করব। তোমরা আইইটা বুঝবে, আয়নন বিভব। আচ্ছা, এই যে প্রযুক্ত বল সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। ধরো এক্স মৌল, এখান থেকে একটা ইলেকট্রন আমি টেনে বার করলাম এক্স প্লাস, এটা গ্যাসীয় মৌল, এটাও গ্যাস। তাহলে এখানে কি হবে? আমার কিছু শক্তি লাগবে। তাহলে আমি এই শক্তিটা, যে শক্তিটা এখানে আমাকে দিতে হবে সেই শক্তিটা হচ্ছে এর আয়নায়ন বিভব বা আইই হলো। তাহলে কি হলো? এ ক্যাটায়ন হলো। এবার আমি যদি মনে করি যে আমি আরেকটা ইলেকট্রন বার করব, তাহলে এখান থেকে আমি আরেকটা ইলেকট্রন বার করতে পারি, মাইনাস ইলেকট্রন। তাহলে আমাকে আবার শক্তি প্রয়োগ করতে হবে এখানে। যে শক্তি প্রয়োগ কর তখন কি হবে? এক্স ডবল প্লাস। তাহলে এখানে যে শক্তিটা প্রয়োগ করতে হবে সেটাও আয়নায়ন বিভব। প্রথম ইলেকট্রনটা বার করতে যে শক্তি লাগছে সেটা আমি লিখছি আয়নায়ন বিভব 1। আর ক্যাটায়ন থেকে আমি আরেকটা ইলেকট্রন বার করে তাকে ডবল চার্জযুক্ত ক্যাটায়নে পরিণত করতে যে শক্তি লাগছে ধরলাম সেটা আয়নাইজেশন 2।
আমি চাইলে আবার একটা বার করতে পারি এখানে শক্তি দিয়ে মাইনাস ইলেকট্রন, তাহলে আবার আমাকে শক্তি প্রয়োগ করতে হবে, তাহলে সেখানে আবার আমার কী হবে, এক্সট্রা ট্রিপল প্লাস হয়ে গেল, সব কটাই গ্যাসীয়, ওটাও গ্যাসীয়, ওটাও গ্যাসীয়। তাহলে এখানে যে শক্তি লাগছে সেটা কি, আয়নাইজেশন এনার্জি 3। তো এইভাবে আমরা শক্তি প্রয়োগ করে বাইরের সেল থেকে ইলেকট্রন বার করতে যে শক্তিটা লাগছে সেটা হচ্ছে আয়নায়ন বিভব। এবার দেখো প্রথম ক্ষেত্রে আমার যে শক্তিটা লাগলো সেটা কি হবে, দ্বিতীয়টার থেকে কম হবে। কেন, এখানে সমসংখ্যক ইলেকট্রন এবং সমসংখ্যক প্রোটন ছিল এই পরমাণুর মধ্যে, সেখান থেকে আমাকে একটা ইলেকট্রন টেনে বার করতে যে শক্তি লেগেছে সেই শক্তির থেকে পরবর্তী ইলেকট্রন বার করতে শক্তি বেশি লাগবে। কেননা পরবর্তী ইলেকট্রনটা বেরোচ্ছে ক্যাটায়ন থাকে, যেখানে কিন্তু অপেক্ষাকৃত কম সংখ্যক ইলেকট্রনকে আকর্ষণ করছে বেশি সংখ্যক প্রোটন। তাহলে এখানে আমার শক্তিটা বেশি লাগবে। আবার যখন ডবল প্লাস থেকে আমি আরেকটা ইলেকট্রন বার করে ট্রিপল প্লাস বা ত্রিধনাত্মক আয়ন করব, সেখানে শক্তি আরও বেশি লাগবে। কেননা এখানে কি হলো যে এর থেকে কম সংখ্যক ইলেকট্রন কিন্তু প্রোটনের সংখ্যা সমান, তাহলে এখানে আরও কম সংখ্যক ইলেকট্রনকে একই সংখ্যক প্রোটন আকর্ষণ করছে, তাহলে এর ক্ষেত্রে আকর্ষণ বলটা বেশি হবে ইলেকট্রনের প্রতি। তাহলে সেক্ষেত্রে আমাকে বাইরের সেল থেকে ইলেকট্রনটা বার করতে আরও বেশি শক্তি দিতে হবে। তাহলে আমি বলতে পারি যে আয়নাইজেশন এনার্জি 1 লেস দেন আয়নাইজেশন এনার্জি 2 লেস দেন আয়নাইজেশন এনার্জি 3। বলতে পারি যে 3 নম্বর আয়নাইজেশন এনার্জিটা সব থেকে বেশি হবে। বেশ, এই হলো আমার আয়নাইজেশন এনার্জি সম্পর্কে মোটামুটি একটা ধারণা। এবার আচ্ছা, তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। দেখো, তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি একটা অ্যালুমিনিয়াম দিয়ে দিচ্ছি। এই অ্যালুমিনিয়াম গ্যাসীয় অবস্থায় এখান থেকে একটা ইলেকট্রন বার করেছি, আমার আয়নাইজেশন এনার্জি কত লেগেছে, 577.4 কিলোজুল পার মোল। আবার এই ক্যাটায়ন থেকে আমি সেকেন্ড একটা ইলেকট্রন বার করেছি যখন, তখন আমার এনার্জি লেগেছে দেখো এর থেকে বেশি 1816 কিলোজুল পার মোল। আবার দেখো এই Al+2 থেকে আমি আবার একটা ইলেকট্রন বার করে Al+3 করেছি, তখন আয়নাইজেশন এনার্জি দেখো আরও বেশি লেগেছে 2744 কিলোজুল পার মোল। তা কেন, এই অ্যালুমিনিয়ামের মধ্যে আমার প্রোটন সংখ্যা ছিল কটা, অ্যালুমিনিয়াম 13, ইলেকট্রন সংখ্যা ছিল কটা, 13। বেশ, আর এর মধ্যে প্রোটন সংখ্যা ছিল কটা, 13, ইলেকট্রন সংখ্যা কটা, 12টা, একটা বেরিয়ে গেছে। আর এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা কটা, 13টা, ইলেকট্রন সংখ্যা কটা, 11টা। দেখো, যেমন এইখানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যা 13টা নিউক্লিয়াসে, কিন্তু এইখানে 13টা প্রোটন টানছিল 13টা ইলেকট্রনকে। তাহলে ইলেকট্রন প্রতি যে আকর্ষণ বল ছিল নিউক্লিয়াসের সেটা এর থেকে কম ছিল, কেননা এখানে ওই 13টা প্রোটনই টানছি, এখন 12টা একটা কম ইলেকট্রন 12টাকে, তাহলে ইলেকট্রন প্রতি আকর্ষণ বলটা এর ক্ষেত্রে বেড়ে গেছে, তাই জন্য আমার বেশি শক্তি প্রয়োগ করতে হয়েছে ইলেকট্রন বার করতে এখান থেকে। আবার দেখো যখন Al+2 হয়ে গেছে তখন ওই একই 13টা প্রোটন এখন তখন টানছিল কত 11টা ইলেকট্রনকে, আরও কম সংখ্যক ইলেকট্রনকে। তাহলে এখন ইলেকট্রন প্রতি টানটা আরও বেশি, তাহলে আমাকে ওই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণ বলের বিরুদ্ধে টেনে বার করতে আরও বেশি শক্তি প্রয়োজন হয়েছে। তাহলে এই হচ্ছে আমার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তোমরা বুঝতে পেরেছো যে আয়নাইজেশন বিভবটা কী এবং এটা কিভাবে পরিবর্তন হয়। তাহলে আমি বলতে পারি কি যে আয়নাইজেশন বিভব অলওয়েজ কিন্তু পজিটিভ, সবসময় ধনাত্মক। আয়নাইজেশন এনার্জি সবসময় পজিটিভ। আমি আগেই বলেছি যে কি যখন কোনো সিস্টেমে তাপ বা হিট বা শক্তি দিতে হয় তখন সেটা কি হয়, পজিটিভ হয়, আর যখন সিস্টেম হিট রিলিজ করে তখন নেগেটিভ হয়। তাহলে আমাকে যখন ইলেকট্রন টেনে বার করতে হচ্ছে তখন আমাকে শক্তি কাজে লাগাতে হচ্ছে বা দিতে হচ্ছে, তাই আয়নাইজেশন এনার্জি মাত্রই ধনাত্মক। তো আয়নাইজেশন এনার্জি ধনাত্মক এবং প্রথমদের থেকে দ্বিতীয়টা আয়নাইজেশন এনার্জি বেশি হবে, সেকেন্ডের থেকে থার্ডটা আরও বেশি হবে, সেটা আমরা বুঝলাম। এবার চলে আসছি আয়নাইজেশন এনার্জির একক। দেখুন একক আয়নাইজেশন এনার্জিটাও আমরা ইলেকট্রন অ্যাফিনিটির মতো ওই একই এককে প্রকাশ করছি। নাম্বার 1 হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম।
আমরা আরও প্রকাশ করতে পারি কিলো ক্যালোরিতেও পার মোল, আর কিলো জুলেও প্রকাশ করতে পারি পার মোল। আচ্ছা, এই তিনটে কিলো ইলেকট্রন ভোল্ট, কিলো ক্যালোরি আর কিলো জুলের মধ্যে একটা রিলেশন আছে, সেটাও আমি তোমাদের একটু লিখে দিই। দেখো, এই হচ্ছে আমার ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, কিলো ক্যালোরি পার মোল এবং কিলো জুল পার মোলের মধ্যে রিলেশন। এটা তোমরা একটু মনে রেখো, পরে কাজে লাগতে পারে। আচ্ছা, আমার একক হয়ে গেল বলা। এবার চলে আসছি যে আয়নাইজেশন বিভব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো, আমি পয়েন্ট ওয়াইজ লিখছি আর প্রত্যেকটা পয়েন্টকে একটু ইলাবোরেট করছি। দেখো, ফার্স্ট পয়েন্ট, পরমাণুর আকার। পরমাণুর আকার তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে পরমাণুর আকারের উপর কেমন ডিপেন্ড করবে। আমি আরেকবার বলে দিই যে কি বললাম, যে পরমাণুর সবথেকে বাইরের সেলের ইলেকট্রনটা নিউক্লিয়াসের আকর্ষণের বাইরে টেনে বার করতে যে শক্তি আমাকে দিতে হবে সেটা হচ্ছে আয়নায়ন বিভব। এবার তাহলে পরমাণুর আকারের উপর কিরকম ডিপেন্ড করবে? পরমাণুর আকার যদি ছোট হয় তাহলে কি হবে? ভ্যালেন্স শেলটা নিউক্লিয়াসের কাছে অবস্থান করবে, অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রনটাও নিউক্লিয়াসের কাছে অবস্থান করবে। তার মানে ভ্যালেন্স ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা অনেক বেশি হবে। তার মানে ওই ইলেকট্রনটাকে আমার টেনে বার করতে শক্তির প্রয়োজনও বেশি হবে। তাহলে পরমাণুর আকার ছোট হলে আমার আয়নীয়ন বিভব বাড়ে। ঠিক উল্টো, ধরো পরমাণুর সাইজ যদি বড় হয় তাহলে ভ্যালেন্স শেলটা অনেকটা দূরে অবস্থান করবে নিউক্লিয়াস থেকে, তার মানে ভ্যালেন্স ইলেকট্রনটাও নিউক্লিয়াস থেকে অনেক দূরে অবস্থান করবে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কমে যাবে। তাহলে আমাকে এখন ওই ইলেকট্রনটাকে টেনে বার করতে প্রয়োজনীয় শক্তিও কম লাগবে। তার মানে পরমাণুর আকার বাড়লে আয়নায়ন বিভব কমে। লিখে দিচ্ছি এখানে আমি, আকার কমলে আকর্ষণ বাড়ে আর তার জন্য আয়নাইজেশন এনার্জিও বাড়ে। আর আকার বাড়লে আকর্ষণ কমে আর আকর্ষণ কমলে আয়নাইজেশন এনার্জিও কমে। তাহলে আমার আকারের সঙ্গে আয়নন বিভবের সম্পর্ক কি? আয়নাইজেশন এনার্জি, দেখো আকার বাড়লে আকার কমলে আয়নাইজেশন এনার্জি বাড়ছে, আকার বাড়লে আয়নাইজেশন এনার্জি কমছে। তার মানে আয়নাইজেশন এনার্জি ভ্যারিজ 1/সাইজ, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝে গেলাম? পরিষ্কার? আচ্ছা, সেকেন্ড পয়েন্ট দেখো এবার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নিউক্লিয়ার চার্জের ওপর ডিপেন্ড করে আয়নায়ন বিভব। কেমনভাবে সেটাও বলে দিই, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তখন। নিউক্লিয়ার চার্জ মানে কি? নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন সংখ্যা। তো নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন সংখ্যা যদি বেশি হয় তাহলে ভ্যালেন্স ইলেকট্রনকে অধিক পরিমাণে আকর্ষণ করবে। তাহলে সেই আকর্ষণের বিরুদ্ধে আমাকে ইলেকট্রনটাকে বার করতে গেলে অধিক শক্তি প্রয়োগ করতে হবে, তথা আয়নায়ন বিভবও আমার বাড়বে। আর যদি নিউক্লিয়ার চার্জ কম হয় তাহলে ভ্যালেন্স ইলেকট্রনটাকে সে অত বেশি আকর্ষণ করতে পারবে না, তাহলে আমাকে ওই ইলেকট্রনটাকে টেনে বার করতে শক্তির পরিমাণ কম লাগবে, অতএব আয়নায়ন বিভবও কমবে। তাহলে কি হলো? নিউক্লিয়ার চার্জ বাড়লে আয়নাইজেশন এনার্জি বাড়ে, নিউক্লিয়ার চার্জ কমলে আয়নাইজেশন এনার্জি কমে। পরিষ্কার? অর্থাৎ সম্পর্কটা কী হলো? আয়নাইজেশন এনার্জির সঙ্গে নিউক্লিয়ার চার্জের সম্পর্ক কি? সমানুপাতিক। একই, আমরা আগের দিনও সেম পড়েছি। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট দেখো। 3 নম্বর পয়েন্টটা কি? উপকক্ষের ভেদন ক্ষমতা। দেখো,
আমরা জানি যে ইলেকট্রন কোনো শেলের মধ্যে উপকক্ষে প্রবেশ করে, উপকক্ষের মধ্যে অরবিটালে থাকে। এখন যে উপকক্ষে ইলেকট্রনটা থাকবে সেই উপকক্ষটা যদি নিউক্লিয়াসের কাছে অবস্থান করে তাহলে সেই উপকক্ষের মধ্যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটাও বেশি হবে। আবার যে উপকক্ষ দূরে অবস্থান করবে তার মধ্যে অবস্থিত ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হবে। তাহলে কাছের যে উপকক্ষ সেখান থেকে ইলেকট্রন টেনে বার করতে শক্তি বেশি লাগবে, আর দূরের উপকক্ষ থেকে আমার ইলেকট্রনকে টেনে বার করতে শক্তি কম লাগবে। তাহলে এই উপকক্ষ কোনটা কাছে কোনটা দূরে সেটা নির্ভর করছে উপকক্ষগুলোর ভেদন ক্ষমতার উপরে। মনে রাখবে যে আমরা উপকক্ষ এস, পি, ডি, এফ এই উপকক্ষগুলোর ভেদন ক্ষমতার ক্রম হচ্ছে এস গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান এফ। এটা হচ্ছে কিসের ভেদন ক্ষমতার ক্রম। তাহলে কি হলো, এস এর ভেদন ক্ষমতা বেশি, তার মানে এই এস উপকক্ষটা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে আর এফ উপকক্ষটা নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করবে। এখন যদি ইলেকট্রনটা এস উপকক্ষে অবস্থান করে তাহলে এই এস উপকক্ষ থেকে সেই ইলেকট্রনকে টেনে বার করতে শক্তি বেশি লাগবে, কেননা নিউক্লিয়াসের কাছে আছে, আকর্ষণ বল দৃঢ়ভাবে সে আবদ্ধ আছে। আর যদি ইলেকট্রনটা এফ উপকক্ষে অবস্থান করে তাহলে সেই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে আছে, তার প্রতি নিউক্লিয়াসের টান কম আছে, তাহলে আমার প্রয়োজনীয় শক্তিও কম লাগবে তাকে বার করতে। তাহলে আমার এখানে আয়নাইজেশন এনার্জি তার ক্রমটাও কি হবে, ওই একই ক্রম হবে। এস এর ক্ষেত্রে বেশি, পি এর ক্ষেত্রে কম, ডি এর ক্ষেত্রে আরও কম, এফ এর ক্ষেত্রে আরও কম। এই হলো ভেদন ক্ষমতা। আর একটা 4 নম্বর পয়েন্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট, এখান থেকে বেশিরভাগ কোশ্চেনটা আসে, এটা দেখে নাও। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এগুলো আমার আগের যে প্রপার্টিজ ইলেকট্রন অ্যাফিনিটি বলো বা ইলেকট্রন নেগেটিভিটি বলো এতে আমার ডিসকাস করা আছে, তবু আমার একটু শুনে নাও, একটু এটা বুঝতে সুবিধা হবে। এবার ইলেকট্রন বিন্যাসের ওপর আমার আয়নাইজেশন এনার্জি ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে, যে সমস্ত ইলেকট্রন বিন্যাস অধিক স্থায়ী সেখান থেকে ইলেকট্রন বার করতে আমার শক্তি বেশি লাগবে। এবার আমি আগেও বলেছি যে অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস কারা, যে সমস্ত উপকক্ষগুলো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ, সেই সমস্ত উপকক্ষ থেকে ইলেকট্রন বার করতে আমার শক্তি বেশি লাগবে। এবার তুমি দেখো, তাহলে আমি বলতে পারি NH2 যদি থাকে কোনো ইলেকট্রন বিন্যাসে তাহলে তার এস উপকক্ষ পূর্ণ, তাহলে এটা ফুলফিল, এখানে স্থায়ী অবস্থায় থাকবে ইলেকট্রন, তাহলে এখান থেকে ইলেকট্রন বার করতে আমার শক্তি বেশি লাগবে। তাহলে NH2 যার ইলেকট্রন বিন্যাস হতে পারে 1s2, 2s2, 3s2, 4s2, সেখান থেকে আমার ইলেকট্রন বার করতে শক্তি বেশি লাগবে বা আয়নাইজেশন এনার্জি বেশি হবে। আর একটা কি ধরো NH2 NP6, এটাও ফুলফিল স্ট্রাকচার, এটা তো নিষ্ক্রিয় গ্যাসের স্ট্রাকচার, বুঝতেই পারছো। এর বাইরে 8টা হয়ে আছে, তাহলে এই নিষ্ক্রিয় গ্যাসের স্ট্রাকচার থেকে বাইরের সেলের থেকে ইলেকট্রন টেনে বার করতে অনেক বেশি শক্তি লাগবে, এটাও ফুলফিল কন্ডিশান। আর একটা হাফ ফিল কন্ডিশান NH2 NP3, দেখো পিটা 3টে মানে কি আমি আগেও বলেছি, এই যদি পি উপকক্ষ হয় 3টে মানে এটা হচ্ছে হাফ ফিল্ড, তাহলে এটা স্টেবল স্ট্রাকচার বা স্টেবল কনফিগারেশান, এখান থেকে ইলেকট্রন টেনে বার করতে শক্তি বেশি লাগবে। তাহলে এই কনফিগারেশানে যে সমস্ত মৌলের পরমাণুগুলো থাকবে সেখান থেকে আমার ইলেকট্রন টেনে বার করতে শক্তি বেশি লাগবে আর তাদের আয়নন বিভব বেশি হবে। তাহলে আমি কি বলতে পারি যে গ্রুপ 2 আয়নন বিভব বেশি, এটা হচ্ছে গ্রুপ 18 বা 0 গ্রুপ, এটা হচ্ছে এর আয়নন বিভব বেশি হবে। আর এটা কি হবে, গ্রুপ 15। তাহলে এই 3টে গ্রুপের মৌলের আয়নন বিভব বেশি হবে। তুমি একটু এখান থেকে বেশি কোশ্চেন আসে, আমরা কয়েকটা কোশ্চেন নিয়ে একটু ডিসকাস করব। তার আগে আমি দেখে নিই তৃতীয় পর্যায়ের মৌলগুলোর পর্যায় বরাবর গেলে
কিভাবে আয়নায়ন বিভবটা চেঞ্জ হচ্ছে সেটা একটু দেখে নিই। আমরা চারটা আঁকছি। দেখো এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌলগুলোর আয়নায়ন বিভবের মান আমি উল্লেখ করেছি। আচ্ছা, শ্রেণীগুলো দেখো, শ্রেণী নাম্বার 1, 2, 13, 14, 2-এর পর 13 কেন, 3 থেকে 12 ট্রানজিশন এলিমেন্ট বাদ দিলাম, আমি শুধু রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি মৌলগুলো নিয়েছি। 1, 2, 13, 14, 15, 16, 17, 18 এদের ইলেকট্রন বিন্যাস, এই মৌলগুলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এদের ইলেকট্রন বিন্যাস দেখো, সোডিয়াম 3s1, ম্যাগনেসিয়াম 3s2, অ্যালুমিনিয়াম 3s2, 3p1, সিলিকন 3s2, 3p2, ফসফরাস 3s2, 3p3, সালফার 3s2, 3p4, গ্রুপ 16, গ্রুপ 17, 3s2, 3p5 আর নিষ্ক্রিয় 3s2, 3p6। দেখো এদের আয়নায়ন বিভব দেখো, 495 সোডিয়ামের, তারপরে দেখো 737, তারপরে দেখো 577, দেখো 737, 577, তুমি 495 এর পর 737টা দেখো অ্যাব্রাপ্ট একটা ভ্যারিয়েশন। এইখান থেকে 495 মানে নিয়ারলি 500 থেকে 737 চলে গেল, প্রায় 750, এতটা ভ্যারিয়েশন। তাহলে এটা একটা স্পেশাল, এখানে একটা জাম্প আছে। তারপরে দেখো 577, ঠিক আছে, 495 মাঝখানে একটা 577, তারপর ঠিক আছে। তারপরে দেখো 785, মোটামুটি ঠিক আছে। তারপরে দেখো 785-র পরে 1062, এখানে একটা অ্যাব্রাপ্ট জাম্প আছে। তারপরে দেখো 785 মাঝখানে একটা, তারপর 999 মানে 1000, প্রায় ঠিকই আছে। তারপরে দেখো 1254, ঠিকই আছে। তারপরে দেখো প্রায় 1600, এখানে একটা জাম্প আছে। এই যে জাম্পগুলো, এই জাম্পগুলো কেন হয়েছে? এই জাম্পগুলো হয়েছে এই জন্যই যে দেখো ম্যাগনেসিয়াম 3s2 কনফিগারেশন, তাহলে এখান থেকে ইলেকট্রন বার করতে শক্তি বেশি লাগবে। কেন? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, গ্রুপ 2 এলিমেন্ট। তারপরে দেখো এইখানে আর জাম্প আছে, গ্রুপ 15 এলিমেন্ট। দেখো এখানে 3p3 ইলেকট্রন বিন্যাস মানে হাফ ফিল্ড, এই যে 3p3 গ্রুপ 15 হাফ ফিল্ড কনফিগারেশান, স্টেবল কনফিগারেশান, আয়নায়ন বিভব বেশি লাগবে। তারপরে দেখো এখানে এটা তো নিষ্ক্রিয় গ্যাস, এটা এখানে একটা জাম্প লাগবে। কেন? পি উপকক্ষ ফুলফিল, এটা গ্রুপ 18। তাহলে আমরা বুঝতে পারছো যে কি মৌলগুলো গ্রুপ 2, গ্রুপ 15 এবং গ্রুপ 18 এদের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো অত্যন্ত স্টেবল, তাই এখান থেকে ইলেকট্রন বার করতে শক্তি বেশি লাগে, তাই এদের আয়নায়ন বিভবটা বেশি। বাকিগুলো মোটামুটি ট্রেন্ড ঠিক আছে। এবার লাস্ট পয়েন্ট, যে পর্যায় এবং শ্রেণী বরাবর কোনো মৌলের আয়নায়ন বিভব কীভাবে পরিবর্তন হয়। দেখো এই হচ্ছে আমার পর্যায়, এই হচ্ছে আমার শ্রেণী টপ টু বটম। তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে? দুটো চেঞ্জ হবে। কি হবে? এক হচ্ছে পরমাণুর আকার ক্রমশ কমবে, আমাদের পড়া হয়ে গেছে। 2 নম্বর কী হবে? নিউক্লিয়ার চার্জ ক্রমশ বাড়বে। তাহলে পরমাণুর আকার কমা এবং নিউক্লিয়ার চার্জ বাড়া, এই দুটোতেই কিন্তু আমার আয়নায়ন বিভবের উপর কী এফেক্ট ফেলে? আকার কমলেও আয়নায়ন বিভব বাড়ে, কারণ কাছে চলে আসছে ভ্যালেন্স সেল, ভ্যালেন্স ইলেকট্রন, নিউক্লিয়াসের শক্তি বেশি লাগবে নিউক্লিয়াস আকর্ষণের বাইরে যেতে। নিউক্লিয়ার চার্জ বাড়া মানেও প্রোটন সংখ্যা বাড়া, প্রোটন সংখ্যা বাড়লে কী হবে? ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়বে, বাইরের সেলে আমার শক্তি বেশি লাগবে। তাহলে এই দুটো ফ্যাক্টরই আমার কাজ করছে কিসে? যে আয়নাইজেশন এনার্জি বাড়াতে। তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? আয়নাইজেশন এনার্জি বাড়ে। ক্লিয়ার? এবার চলে এসে ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে গেলে কি হবে? পড়েছি আমরা আকার বাড়ে। আকার বাড়ে মানে কি? ভ্যালেন্স ইলেকট্রন ক্রমশ দূরে চলে যাচ্ছে, ভ্যালেন্স ইলেকট্রন দূরে চলে যাচ্ছে মানে কি তার প্রতি নিউক্লিয়াস আকর্ষণ কমে যাচ্ছে। তাহলে আমার টেনে বাইরের সেল থেকে টেনে ইলেকট্রন বার করতে শক্তিও কম লাগবে। তাহলে ওপর থেকে নিচে গেলে অর্থাৎ শ্রেণী বরাবর গেলে আমার আয়নায়ন বিভব কমে। হলো? ক্লিয়ার? আচ্ছা, আমার এই হলো
পয়েন্ট সব বলা হয়ে গেল। এবার আমি একটা কি দুটো একটু আলোচনা করব। পরীক্ষায় কোশ্চেন প্রায় দেয়। ধরো নাম্বার 1, বেরিলিয়ামে IE1 মানে প্রথম আয়নন বিভব বোরন অপেক্ষা বেশি, কিন্তু IE2 এর ক্ষেত্রে বিপরীত ঘটনা ঘটে। কেন বিপরীত ঘটনা ঘটে মানে কি? বেরিলিয়ামের IE1টা বোরনের থেকে বেশি, কিন্তু IE2টার ক্ষেত্রে কিন্তু বোরনের বেশি বেরিলিয়ামের ক্ষেত্রে। এটা কেন, মানে উল্টে গেল, সেটা কেন সেটা ব্যাখ্যাটা দেখে নাও। বেরিলিয়াম মানে 4, গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2, তাহলে এর বাইরের সেলটা 2s, দুটো ইলেকট্রন আছে। হোয়ারএজ বোরন 5, এর ইলেকট্রনিক কনফিগারেশান 1s2 2s2 2p1, তাহলে এর বাইরের সেলটা হচ্ছে উপকক্ষটা হচ্ছে p 2p, এখানে একটা আছে। তাহলে এবার দেখো বেরিলিয়াম থেকে যখন তুমি একটা ইলেকট্রন টেনে বার করবে দিয়ে বি প্লাস করবে প্লাস ইলেকট্রন, এখানে যে তোমাকে শক্তিটা প্রয়োগ করতে হবে সেটা কখন কার বিরুদ্ধে? এই এস থেকে বার করতে হবে টেনে ইলেকট্রন, সেই এসটা কি? ফুলফিল। তাহলে এটা কি স্ট্রাকচার? এটা এর ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টেবল, কিন্তু এর দেখো পিতে একটা আছে, কিন্তু পিটা কিন্তু ফুলফিলও না হাফ ফিলও না। তাহলে এখান থেকে ইলেকট্রন টেনে বার করতে আমার শক্তি কম লাগবে, কেননা এর মতো স্টেবল কনফিগারেশন কিন্তু এটা নয়। তাহলে আমার এখান থেকে যখন আমি বোরন থেকে একটা ইলেকট্রন টেনে বার করে বি প্লাস করব, এখানে শক্তিটা কি হবে? এটা ধরলাম IE1, তাহলে এর ক্ষেত্রে ওটা IE1 ইলেকট্রন ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। তাহলে IE1 of beryllium greater than IE1 of boron। দেখো ক্লিয়ার কিনা? এর বেরিলিয়ামের ক্ষেত্রে 2s ফুলফিল, বোরনের ক্ষেত্রে 2p একটা আছে, না ফুলফিল না হাফ ফিল। তাহলে বেরিলিয়াম আর বোরন গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন যদি তুলনা করি, তাহলে বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন অনেক বেশি স্টেবল দেন বোরন। তাহলে এখান থেকে বেরিলিয়াম থেকে একটা ইলেকট্রন টেনে বার করতে আমার বোরনের থেকে বেশি শক্তি লাগবে। তাহলে আয়োনাইজেশন বিভব, ফার্স্ট আয়োনাইজেশন বিভব কার? বেরিলিয়ামের বেশি হবে কার থেকে? বোরনের থেকে। ক্লিয়ার? কিন্তু এবার এইটা আমি বুঝলাম যে কেন এর এটা বেশি। এবার কিন্তু IE2 এর ক্ষেত্রে বিপরীত ঘটনা ঘটে কেন সেটা দেখি আসো। বেশ, আচ্ছা এটা আমি মুছছি না কো। এবার দেখো আমি এখান থেকে চলে যাচ্ছি, যখন এটা আমি IE2 করছি তার মানে এটা IE1 হলো, হয়ে গিয়ে এখন এটা তার কন্ডিশান। তাহলে IE2 মানে বেরিলিয়ামের ক্ষেত্রে এইখান থেকে ইলেকট্রন বার করতে হবে, কোত্থেকে? বি প্লাস থেকে। এখানে লিখছি বি প্লাস থেকে একটা ইলেকট্রন টেনে বার করছি, সেটাই হচ্ছে IE2, দিয়ে হচ্ছে কি বি প্লাস 2 হলো। এবার বি প্লাসের ক্ষেত্রে মানে এর কটা ইলেকট্রন আছে? ধরো 3টে। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখি এবার 1s2 2s1, এটা 2s, এখানে একটা আছে। আচ্ছা এবার যখন বোরনের ক্ষেত্রে IE2 করছি তখন বোরনের এই প্লাস থেকে একটা ইলেকট্রন বার করতে হবে। তাহলে এটা লিখি, দেখো বোরন প্লাস এর IE2 হচ্ছে বার করছি যখন, তখন বোরন প্লাস 2 হচ্ছে প্লাস ইলেকট্রন। বোরন প্লাস তাহলে কটা আছে? 4টে। তাহলে এর 4টেতে ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? 1s2 2s2, বাইরের সেলটা আমি আঁকছি 2s2। দেখো ফার্স্ট আয়োনাইজেশনের পরে দুজনের ইলেকট্রনিক কনফিগারেশন কি দাঁড়িয়েছে এখন? বেরিলিয়ামের 2s-এ একটা আছে আর বোরনের 2s ফুলফিল্ড আছে। তাহলে বোরনের প্লাস যে স্ট্রাকচারটা ইলেকট্রনিক কনফিগারেশনটা সেটা বি প্লাসের থেকে বেশি স্টেবল। তাহলে এই বি প্লাস থেকে একটা ইলেকট্রন টেনে বার করতে এই মুহূর্তে বেরিলিয়ামের থেকে বেশি শক্তি লাগবে। তাহলে এই জন্য IE2
of boron greater than IE2 of beryllium. ক্লিয়ার? তাহলে আমাদের বলার বিষয় হচ্ছে এইটা, প্রশ্ন এখান থেকেই আসে যে আয়নন বিভব কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। তুমি সেম জিনিস দেখতে পাবে নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে। দেখো এটা 7, এটা 8, এটা 7 মানে 1s2, 2s2, 2p3, আর এর ক্ষেত্রে দেখো কি পাবে 1s2, 2s2, 2p4। তাহলে এর বাইরের সেলটা আঁকো, দেখো 2p3, 2p3 মানে হাফ ফিল্ড, নাইট্রোজেন হাফ ফিল্ড গ্রাউন্ড স্টেটে, আর হোয়ার অ্যাজ অক্সিজেনের গ্রাউন্ড স্টেটে পি আঁকো। দেখো এর না হাফ ফিল্ড না ফুল ফিল্ড, তাহলে গ্রাউন্ড স্টেটে এর স্ট্রাকচারটা বেশি স্টেবল এর কনফিগারেশনের থেকে। তাহলে যখন ফার্স্ট আয়নাইজেশন আমি এনার্জি তুলনা করব, তখন নাইট্রোজেনের এই হাফ ফিল্ড থেকে বার করতে হবে, তাহলে এর ক্ষেত্রে শক্তি বেশি লাগবে। তাহলে আমি বলতে পারি কি IE1 অফ নাইট্রোজেন গ্রেটার দ্যান IE1 অফ অক্সিজেন, কারণ এখান থেকে বেরোবে। ঠিক, এবার যখন আমি IE2 তুলনা করব, যখন IE1 হয়ে গেল মানে কি নাইট্রোজেন থেকে একটা বেরিয়ে গেল, তো নাইট্রোজেন থেকে কটা হয়ে গেল, তখন 6 হয়ে গেল, নাইট্রোজেন 6 এই মুহূর্তে। এবার এখান থেকে বেরোলে IE2 হবে, আর এখানে IE1 হয়ে গেলে অক্সিজেন কত হবে, অক্সিজেন 7 হবে। তাহলে এবার যখন IE2 হিসেব করবো, তখন নাইট্রোজেনের স্ট্রাকচার কি দাঁড়িয়ে গেল 1s2, 2s2, 2p2, নাইট্রোজেন 6। আর দেখো অক্সিজেনের ক্ষেত্রে 1s2, 2s2, 2p3, দেখো এর বাইরের সেলটা না এই মুহূর্তে N+, এটা O+, এর ক্ষেত্রে কি আছে 2p, বাইরের সেলটা 2, আর O+ এর ক্ষেত্রে বাইরের সেলটা কি হয়ে আছে 2p3 হাফ ফিল্ড। তাহলে O+ যখন হয়ে গেছে, তখন আমি যদি আবার একটা ইলেকট্রন বার করতে চাই, দ্যাট ইজ সেকেন্ড IE অফ অক্সিজেন, সেখান থেকে আমাকে হাফ ফিল্ড স্ট্রাকচার অক্সিজেনের এখান থেকে ইলেকট্রন বার করতে হবে। কিন্তু যখন আমি সেকেন্ড IE করব নাইট্রোজেনের ক্ষেত্রে, তখন N+ থেকে ইলেকট্রন বার করতে গেলে যে N+ এর যে পি অরবিট মানে উপকের যে স্ট্রাকচার, সেটা না হাফ ফিল্ড না ফুল ফিল্ড, তাহলে এখান থেকে বার করতে শক্তি আমার কম লাগবে। তাহলে আমি পরিষ্কার বলতে পারি যে IE অফ অক্সিজেন IE2 অবশ্যই অক্সিজেন গ্রেটার দ্যান IE2 অফ নাইট্রোজেন। দেখো দ্বিতীয় আয়নাইজেশনের ক্ষেত্রে আমার উল্টো ঘটনা ঘটে গেল, প্রথমটা নাইট্রোজেনের বেশি অক্সিজেনের কম, দ্বিতীয়টা অক্সিজেনের বেশি নাইট্রোজেনের কম, কারণ দ্বিতীয়টার ক্ষেত্রে অক্সিজেনটা হাফ ফিল্ড স্ট্রাকচার বা কনফিগারেশন পেয়ে যাচ্ছে। তাহলে এই হলো আমার মোটামুটি আয়নায়ন বিভব। যা পড়বে আমার মনে হয় না এর বাইরে থেকে কোনো কোশ্চেন তোমাদের আসবে, আর তোমরা যদি এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারো, তোমাদের একটা কোশ্চেনও আটকাবে না, সমস্ত কোশ্চেনে তোমরা অ্যান্সার করতে পারবে। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আবার আমি দেখা হবে পরের ভিডিওয়, ততক্ষণ ভালো থাকো, থ্যাংক ইউ।